পর মানে প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে দেখবে একই জিনিস বারবার হতে না তোমার একটা ফিলিংস তৈরি হবে। তারপরে দেখবে তোমার ওভারঅল সাবজেক্টটা ভীষণ সহজ লাগতে আরম্ভ করবে। হ্যাঁ, এবার আমি তো জানি মোটামুটি লোকে কতটা জানে বা কতটা জানে না। সেখানে আমি ওইটাকে মাথায় রেখেই কিন্তু আমি একটা পোর্শন রিভিশন করে দিচ্ছি। এবং রিভিশনের সাথে দেখবে এমএসসি সিলেবাসও কিন্তু হয়ে যাবে। কিন্তু প্রত্যেকটা ক্লাস করতে হবে, মানে এক্সট্রা ক্লাস দিলেও করতে হবে। এবার তোমাদের সিরিয়াসনেস যেমন থাকবে বাবা, আমার সিরিয়াসনেস তেমন থাকবে। আমি সবসময় বলি আর কি, যে এমন সিচুয়েশন নয় যে আমাকে জাস্ট ওই তোমাদেরকে কজনকে পড়িয়েই মানে চলতে হয় আর কি, তোমরা না পড়লে আমি কেমন একটা বোর হবো ইত্যাদি ইত্যাদি আর কি। আমি কিন্তু অনেক ছাত্র পড়াই বিভিন্ন জায়গায়। হুম, এই জন্য মানে যারা সিরিয়াস তাদেরকে বেশি সময় দেবো, যারা সিরিয়াস নয় অবভিয়াসলি সময়টা তাদেরকে না দিয়ে যারা সিরিয়াস তাদেরকে দেবো। হুম, যাক, চলো, দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, চলো। তো আগের দিন পড়াশোনায় কিছু ডাউটস আছে, কিছু অসুবিধা আছে? কিছু অসুবিধা আছে? না স্যার ঠিক আছে। আচ্ছা, চলো তাহলে আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, হ্যাঁ, আজকে আমাদের টোটাল আলোচনাটাই হবে যে হারমিশন অপারেটর নিয়ে, তাই তো? হারমিশন অপারেটর অপারেটর এইটা নিয়ে আমাদের টোটাল আলোচনাটা চলবে। মানে আমরা যা কিছু আজকে আলোচনা করবো সবটা হারমিশন অপারেটর এবং সেই রিলেটেড জিনিসপত্র নিয়ে। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা যখন পস্টুলেট টুতে ছিলাম, পস্টুলেট টুতে সেখানে বলা হয়েছিল যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর গুলো তারা কিন্তু হারমিশিয়ান হবে। অপারেটর মাস্ট বি হারমিশিয়ান। মানে মানে আমি জাস্ট পস্টুলেট টু মানে এটা নয়, পস্টুলেট টুতে তুমি জানো পস্টুলেট টু বলা হয়েছিল যে ফর এভরি অবজারভেবল ইন ক্লাসিক্যাল মেকানিক্স দেয়ার ইজ এ করেসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স হুইচ ইজ হারমিশিয়ান আর আইগেন ফাংশন অফ হারমিশিয়ান অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট, তাই তো? তাহলে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর গুলো তোমার হারমিশিয়ান হবে, লিনিয়ার হবে, হারমিশিয়ান হবে, এটা কিন্তু ওইখানে যখন পস্টুলেট টু নিয়ে ডিসকাশনসটা হয়েছিল সেখানে এই পার্টটা মিসিং ছিল যে যে হারমিশন অপারেটর মানে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর যে হারমিশিয়ান হবে, একটা অপারেটর কি কন্ডিশনে হারমিশিয়ান হয় সেটা আমি কিন্তু জানতাম না। সেই জন্য এই পস্টুলেট টু এর এই পার্টটা হচ্ছে আমার ইনকমপ্লিট ছিল। এখন এখন মানে বেসিক্যালি গত দিনের আগের দিনে পস্টুলেট ফোরেতে আমরা হারমিশন অপারেটর কি একটু বলার চেষ্টা করেছিলাম। পস্টুলেট ফোর থেকে অ্যাভারেজ ভ্যালু বের করা যায় এবং সেই অ্যাভারেজ ভ্যালুটাকে রিয়েল হতে হবে অবভিয়াসলি। এবারে অপারেটরের একটা পার্টিকুলার প্রপার্টি যার জন্য তোমার এই অ্যাভারেজ ভ্যালুটা রিয়েল হবে, সেইখান থেকে হারমিশন অপারেটরকে ডিফাইন করা হয়েছিল বা ইন্ট্রোডিউস করা হয়েছিল। কিন্তু ওই যে ডিফাইন করাটা অ্যাকচুয়ালি ইনকমপ্লিট। হ্যাঁ, আমরা সেই জন্য একটুখানি অন্য রকম ভাবে হারমিশন অপারেটরকে ডিফাইন করব। আচ্ছা, গতদিনে যখন আমি রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কথাবার্তা বলেছিলাম সেখানে এটা একটা কথা বলেছিলাম যে কোন একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে তুমি একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়েও লিখতে পারো। মানে পার্টিকুলার হাইসেনবার্গস ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এটা বলা হয়েছে যে কোন একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে তুমি চাইলে একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে লিখতে পারো। আচ্ছা, এবারে ওই যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটা যদি তোমার হারমিশিয়ান হয়ে যায় তাহলে তোমার করসপন্ডিং যে অপারেটরটাকে সেটাকেও তুমি হারমিশিয়ান বলবে। তো দেখো তাহলে হারমিশিয়ান অপারেটর বলার অনেকগুলো রাস্তা আছে। সেটা হচ্ছে যে তোমার মানে কতগুলো ডিফারেন্ট অ্যাপ্রোচে আমি কথা বলি। অ্যাপ্রোচ ওয়ান,
তাকে এরকম একটা বলা হয়েছে যে এ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর mechanical can be expressed in terms of a square matrix. তো a quantum mechanical operator can be expressed in terms of a square matrix. তার মানে এই যদি একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর হয়, তুমি চাইলে সেটাকে একটা মাঝে একটা লাইন টেনে দিলে একটা ম্যাট্রিক্স দিয়ে তুমি জাস্ট বোঝাচ্ছ। আচ্ছা, এবারে ধরো মানে যদি এরকম হতো যে ইফ এই যে ম্যাট্রিক্সটা হারমিশন কনজুগেটটা equal to A itself, then we say that A is Hermitian, হ্যাঁ, এর হারমিশন কনজুগেট যদি A হয়, then we say A is Hermitian and the corresponding operator A is said to be a Hermitian operator. তাহলে যদি এর হারমিশন কনজুগেট এ হয়, তখন আমি বলবো যে এই যে করসপন্ডিং ম্যাট্রিক্সটা একটা হারমিশন ম্যাট্রিক্স, মানে এ ইজ এ হারমিশিয়ান ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স এবং করসপন্ডিং অপারেটরটাকে বলা হবে একটা হারমিশিয়ান অপারেটর, ঠিক আছে? এবং দেন উই রাইট কি না, এ অপারেটর তার হারমিশিয়ান কনজুগেটটা তুমি জাস্ট সিম্পলি এইরকম ভাবে লিখবে এটা। আচ্ছা, এবার এখানে বলে নি যে হারমিশিয়ান কনজুগেট ম্যাট্রিক্স হারমিশিয়ান কনজুগেটের বেসিক্যালি মানেটা কি? দেখো, একটা ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, এটা কিন্তু এরকম দেখতে হয় তোমার। ধরে নাও এ বি সি ডি এরকম একটা স্কোয়ার ম্যাট্রিক্স, 2x2 স্কোয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, এইখান থেকে তুমি যদি দুটো জিনিস একটুখানি আলাদা করতে হবে, যে ট্রান্সপোজ অফ এ বলে, সেটাকে তুমি লিখবে এ তার মাথায় টি। সেটা কি? সেটা হচ্ছে জাস্ট রো কলাম ইন্টারচেঞ্জ করে দাও, এ সি বিডি করে দাও। তাহলে রো কলাম ইন্টারচেঞ্জ করলে হয় ট্রান্সপোজ। আর হারমিশন কনজুগেটের মানে কি? হারমিশন কনজুগেট অফ এ, এইটাকে এক্সপ্রেস করা হয় এ তার মাথায় ওই যিশু খ্রিস্টের ত্রিশূলের মতো, এটা যিশু খ্রিস্টের যে ক্রসের মতো এইটা, এবং সেটা কি হবে না, এই রো কলাম ইন্টারচেঞ্জ তো হলোই, তার সঙ্গে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নিয়ে নিতে হবে। তাহলে হারমিশন কনজুগেট মানে হচ্ছে রো কলাম ইন্টারচেঞ্জ করা, প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নিয়ে নেওয়া। তার মানে একটা ম্যাট্রিক্স, হারমিশন ম্যাট্রিক্স মানে হচ্ছে তুমি জাস্ট রো কলাম ইন্টারচেঞ্জ করলে, পরে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট করলে এটা মানে প্রত্যেকটা রো কলাম ইন্টারচেঞ্জ করলে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট, তাহলে তোমার হারমিশন কনজুগেট তৈরি হলো। এবার সেটা করলে সবসময় জাস্ট হারমিশন কনজুগেট এর সঙ্গে সমান হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু যদি হয়, তাহলে সেই করসপন্ডিং ম্যাট্রিক্সটা হারমিশন ম্যাট্রিক্স এবং করসপন্ডিং অপারেটরটাকে তুমি বলবে যে একটা হারমিশন অপারেটর। আর উল্টো দিকে যদি এমন হয়, অন দ্য আদার হ্যান্ড, ইফ এ ম্যাট্রিক্সের হারমিশন কনজুগেটটা তোমার মাইনাস এ হয়, দেন এ ইজ অ্যান অ্যান্টি হারমিশন ম্যাট্রিক্স, এই যে অ্যান্টি হারমিশন ম্যাট্রিক্স এইটা, then we say that the corresponding operator A is said to be anti-Hermitian. We can write an anti-Hermitian operation, এর হারমিশন কনজুগেট হচ্ছে আমার মাইনাস অফ এ। তাহলে ম্যাট্রিক্স যেমন হারমিশন অ্যান্টি হারমিশন হয়, তেমন অপারেটরও আমি হারমিশন এবং অ্যান্টি হারমিশন বললাম। তাহলে দেখো, তাহলে এই যে অ্যাপ্রোচটা,
কারণ হারমিশিয়ান এই টার্মটা লোকে ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথম দেখে। তাহলে এখানে অপারেটর আবার হারমিশিয়ান জাস্ট বোঝার সবচেয়ে ভালো রাস্তাটা হচ্ছে যে হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে তুমি কোন একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে প্রথমেই ভাবো ওটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। যদি স্কোয়ার ম্যাট্রিক্স হিসেবে দেখো তাহলে যে কন্ডিশনে তোমার এই স্কোয়ার ম্যাট্রিক্সটা হচ্ছে একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স, সেই কন্ডিশনই হয়ে গেল করেসপন্ডিং অপারেটরটা হচ্ছে একটা হারমিশিয়ান অপারেটর। ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার একটা পার্টিকুলার অ্যাপ্রোচ। ঠিক আছে? এটা। আচ্ছা, এবারে নেক্সট যে অ্যাপ্রোচে আমরা কথা বলবো, অ্যাপ্রোচ 2, অ্যাপ্রোচ 2। অ্যাপ্রোচ 1 হলো, অ্যাপ্রোচ 2। আচ্ছা, অ্যাপ্রোচ 2 টা দেখো জাস্ট তুমি ওয়েভ ফাংশনের ফর্মে ব্যাপারটাকে ভাবো। ধরো জাস্ট একটা ডেফিনেশন বলি, হারমিশিয়ান কনজুগেটের ডেফিনেশনটা এরকম। ধরো আমি বললাম যে লেট এফ এন্ড জি আর টু arbitrary function. Let f and g are two arbitrary functions, and a and b are two operators such that na integral over all space f star a operator g d tau এইটা equal to integral over all space bf whole star g d tau। তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ জি ডি টাউ ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস বিএফ হোল স্টার জি ডি টাউ। এরকম ধরনের একটা সিচুয়েশন। ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে যে দুটো আরবিট্রারি ফাংশন নিয়ে যে তুমি এফ আর জি, এখানে এ অপারেটরটা জি এর উপর কাজ করলো, তার সঙ্গে এফ এর কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করে ইন্টিগ্রাল বা অল স্পেস করলে, কিন্তু ডান দিকে বিটা কাজ করছে এফ এর উপরে, এখানে এটা কাজ করছিল জি এর উপর, এখানে বিটা কাজ করছে এফ এর উপর। কাজ করার পর যেটা হলো তার কমপ্লেক্স কনজুগেট থেকে জি নিয়ে গুণ করলে, করে ইন্টিগ্রাল আবার অল স্পেস করলে। আর এটা সবসময় সমান হবে এরকম না, যদি হয়, হ্যাঁ, যদি হয় দেন বিটাকে বলা হবে বি ইজ said to be the Hermitian conjugate of A। তখন তুমি বলবে যে বিটা হচ্ছে হারমিশিয়ান কনজুগেট অফ A। তাহলে ফাংশন দিয়ে যদি হারমিশিয়ান কনজুগেটের কথা বলো, মানে আসলে যে ম্যাট্রিক্স এলিমেন্টটা কি হচ্ছে তোমার রোকালাম ইন্টারচেঞ্জে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট হচ্ছে। মানে তুমি যদি মানে এই যে সিচুয়েশনটা দেখো, যখন হারমিশিয়ান কনজুগেট আমি মানে যখন আমি হারমিশিয়ান বলছি, মানে ব্যাপারটা হচ্ছে যে মানে যখন তুমি একটা ম্যাট্রিক্স ধরো একটা আই যে ম্যাট্রিক্স এলিমেন্ট করলে, আর রো কলাম ইন্টারচেঞ্জ করলে সেটা এ জিআই ম্যাট্রিক্স এলিমেন্ট হলো। এবারে এ আইজে আর এ জিআই তার কমপ্লেক্স এটা স্টার করলে এই দুটো সমান হয়ে যাবে আর কি। মানে এ আইজে আর এ জিআই এর কমপ্লেক্স কনজুগেট সে দুটো সমান হয়ে যাবে আর কি, ফর অল আই অল জে। হ্যাঁ, মানে এলিমেন্ট ওয়াইজ যদি তুমি বলো আর কি। এখানে মূলত সেই টাইপের কথাবার্তা আমি বলতে চাইছি আর কি, যে জাস্ট ধরো যদি অত ভেতরের ব্যাপার না বুঝে তুমি এইভাবে জাস্ট ভাবো যে দুটো ফাংশন নিয়েছো এফ আর জি, তাহলে এফ স্টার এ জি দিটাও আর ইন্টিগ্রাল বি এফ হোল স্টার জি দিটাও, যদি এটা হয় তখন আমি বলবো বি ইজ সেড টু বি দ্য হারমিশিয়ান কনজুগেট অফ এ। দেন উই ক্যান রাইট, তাহলে বিটা হয়ে গেল তোমার এই এর হারমিশিয়ান কনজুগেট। দ্যাট ইজ বাই ডেফিনেশন তুমি অলওয়েজ লিখতে পারবে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ জি ডিটাও, এটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস তোমার এই সরি বিটা হচ্ছে এর হারমিশিয়ান কনজুগেট হয়ে গেছে। এটা ধরো এর তোমার হারমিশিয়ান কনজুগেট এ জি ডিটাও। তার মানে বেসিক্যালি হচ্ছে যে মানে এইটা হচ্ছে বাই ডেফিনেশন। মানে দুটো ফাংশন এফ আর জি যদি হয়, দুটো আরবিট্রারি ফাংশন এফ আর জি যদি হয়, তাহলে এফ স্টার এ জি ডিটাও সেটা হবে ইন্টিগ্রাল বলা হচ্ছে এর হারমিশিয়ান কনজুগেট এফ এর উপরে কাজ করে, এটাকে জি দিয়ে গুণ করে ডিটা করলে যেটা হয় সেটা এটা। ও সরি, এটা এ করা হয়নি, চারটা লেখা হয়নি। হ্যাঁ, এটা তাহলে এর হারমিশিয়ান কনজুগেট এফ এর উপর কাজ করে পুরোটা কমপ্লেক্স কনজুগেট জি করে ডিটা করলে যেটা হবে সেটা। তাহলে এইটা হচ্ছে বাই ডেফিনেশন এটা।
মানে এটা হচ্ছে হারমিশন কনজুগেটেড ডেফিনেশন, হারমিশন অপারেটরের ডেফিনেশন নয়, এটা হারমিশন কনজুগেটেড ডেফিনেশন। আর এবারে দেখো যদি এমন হতো যে ইফ এইচ হারমিশিয়ান দেন কি, দেন এর হারমিশন কনজুগেট তো এ হয়, এটা আমি অলরেডি বলেছি। এটা যদি এইচ হারমিশিয়ান দেন এ হারমিশন কনজুগেট ইকুয়াল টু এ, therefore for a Hermitian operator A, we can always write কি সেটা, দুটো আরবিট্রারি ফাংশনের জন্য তুমি এটাকে লিখতে পারবে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ অপারেটর জি ডিটাও ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ অপারেটর এফ হোল স্টার জি ডিটাও। তাহলে দেখো এইটা হচ্ছে আরেকটা ডেফিনেশন অফ এ হারমিশন অপারেটর। তাহলে জাস্ট তুমি আরবিট্রারি দুটো ফাংশন নিয়েছো এফ আর জি, তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ জি ডিটাও, যদি তোমার ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ ফোর স্টার জি ডিটাও হয় তাহলে তুমি বলবে জাস্ট এ হচ্ছে একটা হারমিশন অপারেটর। ঠিক আছে, তাহলে দেখো তাহলে মানে এখানে যেমন একটা অ্যাপ্রোচ শিখিয়েছিলাম যে এর হারমিশন কনজুগেট ইকুয়াল টু এ হলে সেটা হারমিশন হয়, সেটাকে আরেক রকম করে দেখার রাস্তা হচ্ছে যে এফ আর জি দুটো আরবিট্রারি ফাংশন হলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ জি ডিটাও, যদি ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ অপারেটর এফ ফোর স্টার জি ডিটাও হয় তাহলে তুমি বলবে এটা একটা হারমিশন অপারেটর। আর একই রকম ভাবে ফর অ্যান অ্যান্টি হারমিশন অপারেটর তুমি কি লিখতে হবে, ফর অ্যান অ্যান্টি হারমিশন অপারেটর এর হারমিশন কনজুগেট যদি তোমার মাইনাসে, দেন you can write কি না ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ অপারেটর জি ডিটাও ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ এফ হোল স্টার জি ডিটাও। এটা ঠিক আছে, তাহলে অ্যান্টি হারমিশন অপারেটর হলে তুমি জাস্ট এইরকম ভাবে লিখবে, একটা মাইনাস জাস্ট চলে গেল। তাহলে এইটা আরেকটা ডেফিনেশন তোমার হারমিশন বা অ্যান্টি হারমিশন বলা। আচ্ছা দেখো এখানে এফ আর জি হচ্ছে দুটো আরবিট্রারি ফাংশন, তাহলে এবার একটা স্পেশাল কেসে তুমি স্পেশাল কেসে এফ আর জি দুটোকেই তুমি ধরো সাই বললে, এমন তো বলা নেই যে এফ আর জি দুটো ডিফারেন্ট ফাংশন হবে, এর তো কোনো বাধ্যবাধকতা নেই, তা তুমি এটা বলতে পারো স্পেশাল কেস এফ ইকুয়াল টু জি ইকুয়াল টু সাই, এটা তখন তুমি কি লিখতে পারবে, দেন ফর এ হারমিশন অপারেটর এ হারমিশন অপারেটর এ হারমিশন অপারেটর এ তুমি কি লিখতে পারছো, ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ দেখো সাই স্টার এ অপারেটর সাই ডিটাও ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ সাই হোল স্টার সাই ডিটাও। এইটা এটা আরেকটা ডেফিনেশন অফ এ হারমিশন অপারেটর, সবটাই জেনারেল ডেফিনেশন। ঠিক আছে, তাহলে এই ডেফিনেশনটা তুমি কাজে লাগাবে যখন দুটো ফাংশন বলে দেওয়া থাকছে না, জাস্ট একটা ফাংশনই বলে দেওয়া থাকছে। এবং খেয়াল করে দেখো পস্টুলেট 4 এ যখন হারমিশন অপারেটর আমি ডিফাইন করেছিলাম, পস্টুলেট 4 এ কিন্তু আলটিমেটলি এইটা এসেছিল ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটা ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ সাই হোল স্টার সাই ডিটা। এটা তাহলে আমি এখানে জেনারেলি ডিফাইন করলাম, এটা স্পেশাল কেসে এফ ইকুয়াল টু জি ইকুয়াল টু সাই বলে এই ডেফিনেশনে চলে এলাম। আর পস্টুলেট 4 থেকে এই যে অ্যাভারেজ ভ্যালুটা রিয়েল হবে সেইখান থেকে তুমি সরাসরি এই জায়গাটায় পৌঁছেছিলে, এবং দুটো যে একে অপরের সাথে মানে 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 ইকুইভ্যালেন্ট সেটা পরিষ্কার বুঝতে পারা যায়। আর এর সঙ্গে একটা বলে দিই সিমিলারলি ফর অ্যান অ্যান্টি হারমিশন অপারেটর অ্যান্টি হারমিশন অপারেটর এ তোমার কি হবে না ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটাও ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ সাই হোল স্টার সাই ডিটাও। এইটা
এটা দেখো এটা আর একটা ডেফিনেশন। তাহলে তোমার এগুলো সবই কিন্তু তোমার হারমিশন অপারেটর ডেফিনেশন। এটা এটা তোমাকে আলাদা করে আর অ্যাপ্রোচ, অন্য কিছু অ্যাপ্রোচ আমি বলছি না, কিন্তু ওটা স্পেশাল কেসে তুমি এই জায়গাটা এসে পৌঁছাতে পারবে আর কি। আচ্ছা, এবার এই পুরোটাই যদি তুমি মানে ইন দ্য ব্রাকেট নোটেশনে করো, ইন দ্য ব্রাকেট নোটেশন দেখো, তাহলে এই যে তুমি বলছো যে ফর এ হারমিশন অপারেটর অপারেটর এ integral over all space f star a operator g d tau equal to integral over all space f whole star g d tau। এই যে আমি ডেফিনেশনটা বলেছিলাম, ব্র্যাকেট নোটেশনে এটা কি হয়ে যাবে, f ag equal to afg, এইটা f ag equal to afg। দাঁড়াও তো একটু, কে বেল দিল একটা, যাকে দেখো। তাহলে এবারে এইটাকে তুমি ব্র্যাকেট নোটেশনে লিখলে কি হবে, দেখো আগের দিনই শিখিয়েছিলাম ইন্টিগ্রাল আবার অল স্পেস। মাঝখানে বলবেন মানে থার্ড ব্র্যাকেট এফ, তারপরে যে মানে ওটা কি থার্ড, এটা কি থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে এর আগেরটা? একদম লাস্টে লিখলেন স্যার, একদম লাস্টে দিতে। লাস্টে এইটা না, তুমি কি আগের দিন ক্লাস করেছো? স্যার করতে পারিনি স্যার। ও তাহলে আগের দিন ক্লাসটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে ইন্টিগ্রাল আবার অল স্পেস এফ স্টার এজি ডিটাও, সেটা কি দেখো ব্র্যাকেট নোটেশনে তুমি কি লিখবে, এফ এজি এইরকম করে, আর ইন্টিগ্রাল আবার অল স্পেস এফ হোল স্টার জিটিটা সেটাকে তুমি লিখবে কেমন করে, এইরকম ভাবে। তাহলে দেখো তাহলে এটা দাঁড়াচ্ছে যে একটা ব্র্যাকেট নোটেশনে হারমিশন অপারেটর হওয়ার ক্রাইটেরিয়াটা কি হলো, এইটা হয়ে গেল। তাহলে একটা স্পেশাল কেসে ইনে স্পেশাল কেস তুমি কি লিখতে পারবে, যখন এফ ইকুয়াল টু জি ইকুয়াল টু সাই, তখন সাই ফর ইন এ স্পেশাল কেস ফর এ হারমিশন অপারেটর অপারেটর এ সাই এসআই ইকুয়াল টু এসআই সাই। মানে আমরা আগের ক্লাসে এই ব্র্যাকেট নোটেশনটাকে ইন্ট্রোডিউস করেছি, ঠিক আছে? মানে ওই জন্য আগের ক্লাসটা না করলে তোমার এইগুলো বুঝতে অসুবিধা হবে। আগের ক্লাসটা একটু ভালো করে দেখে নাও, ভিডিও দিয়ে দিতে বলবো, এ করে এটা ভালো করে দেখে নেবে। আসলে জিনিসটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এই ধরনের সাবজেক্ট গুলো কি জানো তো, মানে একটা কন্টিনিউয়াস ব্যাপার, মানে বিক্ষিপ্ত হবে তুমি একটা ক্লাস করবে মনে করলে তুমি কিছুই বুঝতে পারবে না। মানে এটা পর করে যাচ্ছে, মানে 10 নম্বর ক্লাস মানে সেটা সার্টেনলি 9 নম্বর ক্লাসের উপরে ভরসা করবে, এরপর 11 নম্বর ক্লাসটা দেবে 10 নম্বর ক্লাসের উপরে ডিপেন্ড করবে। সেই জন্য পুরোটা চেনের মতো। ওই জন্য এখানে ওই হঠাৎ করে মাঝখান থেকে তুমি শুরু করবে মনে করলে, মানে বিএসসির কোয়ান্টাম মেকানিক্স জানো না, এমএসসির কোয়ান্টাম মেকানিক্স পড়বে, বিএসসি ফার্স্ট ইয়ারের কোয়ান্টাম মেকানিক্স জানো না, স্পেশালের কোয়ান্টাম মেকানিক্স পড়বে, এগুলো সম্ভব নয় জাস্ট। মানে আমি অন্তত পারি না। হ্যাঁ, তোমাকে ওই পরপর করেই সাবজেক্টটাকে ডেভেলপ করতে, আগের ক্লাসটাকে করলে দেখবে ওই আগের ক্লাসটা কারা করে তাদের কি বুঝতে অসুবিধা হলো, জাস্ট আমি এইখান থেকে এটা কি লিখলাম, ঠিক আছে? না স্যার ঠিক আছে, ঠিক ঠিক আছে? আছে। এইটা, না স্যার ঠিকই আছে। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এবারে কোন একটা অ্যান্টি হারমিশন অপারেটরের জন্য কি হবে, ফর অ্যান অ্যান্টি হারমিশন অপারেটর এফ এজিটা তখন তোমাকে মাইনাস এফ জি করতে হবে, এইটা অর একটা স্পেশাল কেস হিসেবে ধরলে সাই এ সাইটা তোমার মাইনাস এ সাই সাই হতে হবে, ঠিক আছে?
তাহলে দেখো, তাহলে হারমিশন অপারেটর বিভিন্ন রকম ভাবে তুমি ডিফাইন করতে পারছো। এক হচ্ছে একটা অ্যাবসলিউট একটা ম্যাট্রিক্স যদি তুমি কনসিডার করো, তাহলে জাস্ট সিম্পলি এর হারমিশন কনজুগেট ইকুয়াল টু এ হয়ে গেলে সেটা তোমার হারমিশন হয়ে যাবে, সেটা আমি এখানে বলেছি। আর এবারে যদি সত্যি সত্যি একটা শরিঞ্জের পজিশন রিপ্রেজেন্টেশনে এ যদি একটা ডিফারেন্সিয়াল অপারেটর হয়, তখন আর এফ আর জি দুটো আরবিট্রারি ফাংশন হয়, তাহলে সেইখান থেকে কেমন করে তুমি হারমিশন অপারেটর ডিফাইন করছো সেটা তুমি পেয়ে গেছো। একটা স্পেশাল কেসে এফ ইকুয়াল টু জি ইকুয়াল টু সাই তুমি ধরতেই পারো, সেখানে তুমি এটা করে ফেলতে পারবে। আবার ধরো তুমি যখন সকল ব্রাকেট নোটেশনে করছো, তখন দেখো খুব সহজ ব্যাপারটা কি না, এই যে কেট পার্ট থেকে অপারেটরটা ব্রা পার্টের মধ্যে চলে এলো উইদাউট চেঞ্জিং নাথিং। মানে এমনিতে খেয়াল করে দেখো, যদি তুমি এই হারমিশন কনজুগেট যেভাবে তুমি ডিফাইন করেছিলে, যে এই যে জিনিসটা দেখো, এই যে এইটা তো বাই ডেফিনেশন হচ্ছে, এই যে বাই ডেফিনেশন এইটা তো, তাহলে তুমি এইটাকে ব্রাকেট নোটেশনে লিখলে কি লিখবে, এফ এ জিটা বাই ডেফিনেশন এটা তোমার যখন কেট পার্ট থেকে ব্রা পার্টের মধ্যে আসছে, সে বেসিক্যালি হারমিশন কনজুগেট হয়ে আসবে এফ জি। এটা হচ্ছে বাই ডেফিনেশন, মানে সবসময় ওই মানে হারমিশন কনজুগেটের ডেফিনেশন। তার মানে এটা দাঁড়াচ্ছে হারমিশন কনজুগেটের ডেফিনেশন, মানে আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে অপারেটরটা তোমার কেট পার্ট থেকে ব্রা পার্টের মধ্যে এলে সে হারমিশন কনজুগেট হয়ে আসে, এটা একটা ডেফিনেশন। এবারে দেখো যখন হারমিশন অপারেটর, তাহলে এ হারমিশন কনজুগেটে এ ইটসেলফ যদি হয়, তাহলে এফ এ জি ইকুয়াল টু এফ জি হচ্ছে, যেটা তুমি এই পার্টিকুলার কেসে দেখিয়েছো, এটা দেখিয়েছো। তাহলে যে কোনো একরকম ভাবেই তুমি হারমিশন অপারেটরটাকে দেখাতে পারো, ঠিক আছে, এটা। এবং তুমি দুটো ফাংশন নিয়েও দেখাতে পারো, আবার একটা ফাংশন যদি থাকে তোমার কাছে এফ আর জি আলাদা না করে, যদি শুধুমাত্র একটা ফাংশন সাই থাকে, তাহলেও তুমি দেখাতে পারো, তুমি যা খুশি ভাবেই করতে পারো। আচ্ছা, এবারে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ যেটা চলে, আমি তো এইরকম ভাবে করলাম, ডিফারেন্ট অ্যাপ্রোচ যেটা চলে, যেটা আমরা পস্টুলেট 4-এ বলেছিলাম, তাহলে ফ্রম পস্টুলেট 4 খেয়াল করো, তখন একটা ক্লাসিক্যাল অবজারভেবল ধরো এ, তার করসপন্ডিং যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা, তাহলে আমি এইভাবে বলছি, শোনো কোন একটা, সরি আমি যেটা ভুল বলছি, মানে একটা ক্লাসিক্যাল অবজারভেবলের যে অ্যাভারেজ ভ্যালুটা, সেটা ব্রাকেট নোটেশনে করলে কি হয়। আচ্ছা, প্রথম দুটোই শেখাই। ব্রাকেট নোটেশনে করলে কি হয় না, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটাও বা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও। তো আচ্ছা, এবারে আমি যেটা করলাম যে এর ধরো হারমিশন কনজুগেট তুমি নিচ্ছ, সরি এর কমপ্লেক্স কনজুগেট তুমি নিচ্ছ, এটা ক্লাসিক্যাল অবজারভেবল, তার অ্যাভারেজ ভ্যালু, তার কমপ্লেক্স কনজুগেট তুমি নিচ্ছ, তাহলে কি হবে সেটা, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটাও তার কমপ্লেক্স কনজুগেট ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও তার কমপ্লেক্স কনজুগেট। তাহলে সেটা কি হবে না, ইন্টিগ্রাল ওভার অল স্পেস, দেখো এইটা হয়ে গেল এ সাই তার কমপ্লেক্স কনজুগেট ইন্টু সাই ডিটা, এটা কত হয়ে গেল ইন্টিগ্রাল ওভার অল স্পেস, ওটাই রইল সাই স্টার সাই ডিটা। মানে এখানে সাই স্টার তার কমপ্লেক্স কনজুগেট করলে সাই হয়ে যাবে, আর সাই তার কমপ্লেক্স কনজুগেট সাই স্টার হয়ে যাবে, এরকম হয়ে যাবে, এটা হলো। আর এবারে কথাটা হচ্ছে যে যেহেতু অ্যাজ এ কাপ হ্যাজ টু বি রিয়েল, একটা ক্লাসিক্যাল অবজারভেবল যেটা মেজারেবল কোয়ান্টিটি, যেটাকে অবজার্ভ করা যায়, তার অ্যাভারেজ ভ্যালু অবশ্যই রিয়েল হতে হবে। অ্যাজ এ হ্যাজ টু বি রিয়েল, তাহলে কি হবে না, এ এবং তার কমপ্লেক্স কনজুগেট যদি সমান হয়, তবে দেখো এটা রিয়েল হয়। আর জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, তার কমপ্লেক্স কনজুগেট করলে এ মাইনাস আইবি হয়, কিন্তু ইমাজিনারি পার্টটা যদি না থাকতো, তাহলে কি হচ্ছে, কোনো একটা রিয়েল কোয়ান্টিটি কমপ্লেক্স কোয়ান্টিটি সেটাই হয়। তার মানে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটাও by integral over all space psi star psi theta. This has to be equal to integral over all space a psi তার whole star psi theta by integral over all space psi star psi theta এইটা। এবারে তুমি জাস্ট ডিনোমিনেটর পার্টটাকে বাদ দিয়ে দাও, তাহলে পড়ে রইল কত, ইন্টিগ্রাল ওভার অল স্পেস, দেখো psi star a অপারেটর psi theta equal to integral over all space a psi star psi theta।
তার মানে দেখো এই রকম করে তুমি লাস্টের ক্লাসের আগের ক্লাসে আমরা যখন পস্টুলেট ফোর্স শেষ করেছিলাম তখন হারমিশন অপারেটর ডিফাইন করার একটা রাস্তা বের করেছিলাম, সেটা হচ্ছে এইটা। তার মানে দেখো এই যে কন্ডিশনটা আর এই যে কন্ডিশনটা, এই দুটো কন্ডিশন বেসিক্যালি একই কন্ডিশন। দেখো এই যে কন্ডিশনটা তুমি করেছো আর এইখানে যে কন্ডিশনটাকে করলে সেটা বেসিক্যালি একই কন্ডিশন। এইটা দিস ইজ দ্য কন্ডিশন ফর অ্যান অপারেটর টু বি হারমিশিয়ান। is the condition for an operator to be Hermitian। এইটা ঠিক আছে। তাহলে এই পুরো জিনিসটাই যদি তুমি ব্র্যাকেট নোটেশনে করো, কিন্তু ব্র্যাকেট নোটেশনে পুরো ব্যাপারটাকে বললে কি দাঁড়াচ্ছে, পস্টুলেট 4 থেকে দেখো তাহলে এর অ্যাভারেজ ভ্যালুটা তুমি কি লিখবে, সাই এসআই বাই সাই সাই। এটা এবারে তাহলে এর যদি কমপ্লেক্স কনজুগেট নাও তোমার কি হবে, কেকটা ব্রা আর ব্রাটা কে হয়ে যাবে, তার মানে এসআই সাই বাই সাই সাই হয়ে গেল। একেবারে পরে ক্লাসিক্যাল অবজারভেবল এ এ এ আর এইটা হ্যাজ টু বি রিয়েল ফর এ ক্লাসিক্যাল অবজারভেবল এ অ্যাভারেজ মাস্ট বি রিয়েল। তাহলে এইটা সমান হতে হবে। তাহলে এখান থেকে দেখো এটা তুমি যদি বসিয়ে দাও তাহলে কি হচ্ছে না, সাই এসআই ইকুয়াল টু তোমার এসআই সাই হয়ে গেল। এটা তাহলে পস্টুলেট 4 থেকেও তুমি এটাকে ডিফাইন করতে পারো, মানে পস্টুলেট 4 থেকেও তুমি ওই হারমিশন অপারেটর পাওয়ার কন্ডিশনটাকে বের করতে পারো। তার মানে আমি এই পস্টুলেট 4 এর তোয়াক্কা না করে কেমন করে হারমিশন অপারেটর ডিফাইন করতে অনেকগুলো রাস্তা তোমায় দেখালাম। জাস্ট যদি তুমি একটা ম্যাট্রিক্স ভাবো তাহলে ম্যাট্রিক্সের হারমিশন কনজুগেট সেটা হলেই সে বেসিক্যালি হারমিশন হয়ে যাচ্ছে। যদি তুমি আরবিট্রারি দুটো ফাংশন ধরো তাহলে সেক্ষেত্রে হারমিশন কনজুগেটের ডেফিনেশনটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ জি ডিটাও ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ তার হারমিশন কনজুগেট এফ হোল স্টার জি ডিটাও। এবারে যদি হারমিশন অপারেটর হয় এ আর এ হারমিশন কনজুগেট একই হয়ে যাচ্ছে, সেখান থেকে তুমি জাস্ট একটা কন্ডিশন পেলে হারমিশন অপারেটর পাওয়ার কন্ডিশন ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ জি ডিটাও ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ এফ স্টার জি থিটা। এটা আর যদি এটা স্পেশাল কেসে এফ ইকুয়াল টু জি ইকুয়াল টু সাই হয় তাহলে তুমি এই ডেফিনেশনটা পেয়ে যাচ্ছ। আচ্ছা এবারে এইটাই ব্র্যাকেট নোটেশনে তুমি লিখেছো। ব্র্যাকেট নোটেশন তো আলাদা কোনো কনভেনশন নয়, আলাদা কোনো মানে কনসেপচুয়ালি যে বিশাল কিছু নয়। জাস্ট যেটা সোলিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে লেখা হয়েছিল সেটা কি ব্র্যাকেট নোটেশন বা ডিরাক রিপ্রেজেন্টেশনে লেখা হয়েছে আর কি। এটা আর অনেক বইয়েই আমি যেরকম ভাবে ডিফাইন করলাম ওইসব ঝামেলার মধ্যে না গিয়ে একদম সরাসরি পস্টুলেট 4 থেকে হারমিশন অপারেটর ডিফাইন করে দেয় যে পস্টুলেট 4 তোমার ক্লাসিক্যাল অবজারভেবল একটা অ্যাভারেজ ভ্যালুর এক্সপ্রেশন দেয়। সেই অ্যাভারেজ ভ্যালু হ্যাজ টু বি রিয়েল। আর কি কন্ডিশনে সেই রিয়েলটা হবে সেখান থেকে তুমি হারমিশন কনজুগেটটা পেয়ে হারমিশন অপারেটরের ডেফিনেশনটা পেয়ে গেলে। আসলে অপারেটর হারমিশন বলি অ্যাভারেজ ভ্যালুটা রিয়েল বেরোয় অ্যান্ড ভাইস ভার্সা, মানে অ্যাভারেজ ভ্যালুটা রিয়েল বেরোতে হবেই বলেই হচ্ছে তোমার করসপন্ডিং অপারেটরটা হারমিশন হতে হবে আর কি। সেটাই তুমি ব্র্যাকেট নোটেশনে দেখে নিয়েছো। আচ্ছা এবারে এই সেকেন্ড অ্যাপ্রোচে যখন তুমি করবে তখন একটা জিনিস তোমাকে দেখাতে হবে যে যে এই যে দুটো অ্যাপ্রোচ আমি এখানে বলে নিচ্ছি, ধরো একটা হচ্ছে তোমার আমি এইভাবে ভাবছি যে সাই এসআই ইকুয়াল টু এসআই সাই এইটা, আর তার বদলে হচ্ছে সাই একটা মানে একটা ফাংশন না ধরে যদি তুমি দুটো আলাদা ফাংশন ধরতে, ধরো এফ এজি ইকুয়াল টু এফ জি, এই যে দুটো আলাদা ফাংশন এইটা এরা এরা ইকুইভ্যালেন্ট সেটা তোমাকে দেখাতে হবে। এইটা যে ইকুইভ্যালেন্ট সেটা তোমাকে দেখাতে হবে। মানে দেখো মানে ডান দিক থেকে যে বাঁ দিকে আসে যেহেতু এফ আর যেহেতু আরবিট্রারি ফাংশন কিছুই না, তুমি এফ ইকুয়াল টু জি ধরে নিলে সেটাকে সাই বললে তাহলে বাঁ দিকটা তো অটোমেটিক্যালি চলে এলো। কিন্তু এই যে যখন আমি পস্টুলেট 4 থেকে হারমিশন অপারেটরের হওয়ার কন্ডিশনটাকে বের করছি যেটা সাই এসআই ইকুয়াল টু এসআই সাই, তাহলে এই পার্টিকুলার কেসে তো তোমার এই আলাদা ফাংশন আসবেই না, কারণ অ্যাভারেজ ভ্যালু তার ডেফিনেশনটাই হচ্ছে তো দুদিকে সেম ফাংশন নেওয়া, এদিকে সাই এদিকে সাই, মানে এদিকে যে স্টেট নেবো এদিকে সেই স্টেটটাকে নিতে হবে। এবার তাহলে এইখান থেকে এইখানে কি করে আসে সেটাকে দেখাতে হবে। মানে উই হ্যাভ টু শো দ্যাট
শো দ্যাট এইটা ইকুইভ্যালেন্ট টু এইটা, বা এটা ইকুইভ্যালেন্ট সাইন আর কি, এটা আমাকে দেখাতে হবে। আর তার জন্য তুমি কেমন করে এগোচ্ছ দেখো, আমি বললাম যে লেট সাইটাকে তুমি জাস্ট এ প্লাস সিজি এরকম একটা লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখেছো, যেখানে সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। মানে এফ যেহেতু আরবিট্রারি, জি যেহেতু আরবিট্রারি, তাহলে এফ আর জি মিশিয়ে তুমি সাই তৈরি করতে পারো। কিছুই না, এফ আর সাই যদি সমান হয়ে যায় তাহলে ধরো সিটা 0 হয়ে গেল। আর যদি এমন হতো যে তোমার মানে তুমি চাইলে এটা এরকম করতে পারতে, C1 এফ প্লাস C2 জি করতে পারতে, কিন্তু C1 দিয়ে কমন নিয়ে হ্যাঁ তুমি এটাকে করে দিতে পারো আর কি। মানে সি ধরো তোমার, মানে এটাকে আমি বলছি যে এটাকে তুমি চাইলে হয়তো এরকম ভাবে লিখতে পারতে। মানে ধরো আমি জাস্ট বলছি তোমাকে, মানে মানে ধরো C1 এফ প্লাস C2 জি এরকম ভাবে তুমি চাইলে লিখতে পারো। আর এবারে এখানে C1 যদি কমন নিয়ে না, তাহলে পড়ে থাকে কত, এফ প্লাস C2 বাই C1 ইন্টু জি। তাহলে এখানে C1 কনস্ট্যান্টটাকে রেখে দাও, এফ প্লাস এটাকে তুমি সিজি বলো। আর দেখো এফ প্লাস সিজি আর তার সঙ্গে একটা বাইরে C1 গুণ হয়ে যাওয়া, এই দুটো তো আলাদা কোনো মানে নেই, তারা তো তোমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সেই জন্যে তুমি ওই জাস্ট মানে উইদাউট লস অফ এনি জেনারেলিটি তুমি জাস্ট ওটাকে সাইকেল টু এফ প্লাস সিজি এরকম ভাবেই লিখতে পারো আর কি। তাহলে এই তুমি দেখো C1 এফ প্লাস C2 জি হিসেবেও লিখতে পারো, অথবা তুমি ওটাকে জাস্ট সিম্পলি মানে এইটাকে তুমি জাস্ট লেখো, এটাকে এফ প্লাস সিজি হিসেবে লেখো, উইদাউট লস অফ জেনারেলিটি, লস অফ জেনারেলিটি। কারণ এটা সবসময় ওই কনস্ট্যান্ট থাকলে ওটাকে তুমি আগের দিনে যখন স্টেশনারি স্টেটের কথা বলেছিলাম সেখানেও করেছিলাম, কনস্ট্যান্ট থাকলে সেটাকে তুমি ভেতরে ঢুকিয়ে দিতে পারো। কারণ কনস্ট্যান্ট যদি ওভারঅল একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ থাকে, তাহলে সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনগুলো কোয়ান্টাম মেকানিক্সের সেম স্টেট রিপ্রেজেন্ট করে। অনলি যেটা ডিফার করবে সেটা হচ্ছে তোমার ওই নর্মালাইজেশন কনস্ট্যান্টটা। ওই জন্য কেউ C1 এফ প্লাস C2 জি হিসেবেও লিখতে পারে, অথবা কেউ জাস্ট সিম্পলি এফ প্লাস সিজি হিসেবেও লিখতে পারে, কোনো তফাৎ নেই। ঠিক আছে, এটা। তাহলে এবারে দেখো জাস্ট এই হার্মিশিয়ান অপারেটর এ যদি হার্মিশিয়ান হয়, তাহলে সাই এসআই ইকুয়াল টু এসআই সাই, এইটা। আচ্ছা, তাহলে আমি যেটা করছি দেখো এখানে সাই, আচ্ছা কি করছি দেখো, এটাকে তুমি এফ প্লাস সিজি হিসেবে লিখলে, এ অপারেটর এফ প্লাস সিজি এরকম ভাবে লিখলে ইকুয়াল টু এ অপারেটর এফ প্লাস সিজি এরকম ভাবে লিখলে, এখানে এফ প্লাস সিজি এরকম ভাবে লিখলে, তা কি ধরেছে দেখো, এইটাকে তুমি যদি ভেঙে লেখো তাহলে এটা হচ্ছে এফ এ এফ প্লাস এটার সঙ্গে প্রথমটা, তারপরে এফ সিটা একটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে এলো, সি এফ এজি প্লাস সিটা এখানে ব্রাপার্টের মধ্যে আছে মানে কমপ্লেক্স কনজুগেট হয়ে আসবে, জি এ এফ প্লাস এটার সঙ্গে এটা গুণ হলে হচ্ছে সিস্টার সি জি এ জি। এটা মানে বেসিক্যালি দেখো এইটা কি, এটা তো তোমার ওভারঅল একটা ইন্টিগ্রেশন। মানে এই বাঁদিকটার মানে কি, ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ প্লাস সিজি তার কমপ্লেক্স কনজুগেট ইন্টু এ অপারেটর তার উপরে এফ প্লাস সিজি ইন্টু ডিটা, এটা। এবার তোমার এইখানে দুটো টার্ম এখানে দুটো টার্ম গুণ করলে 4টে টার্ম হয়ে যাবে। তো 4টে আলাদা ইন্টিগ্রেশন মানে 4টাকে তুমি এরকম ব্র্যাকেট নোটেশনে লিখলে। আজ এবার এই ব্রাপার্ট থেকে যখন তুমি ইন্টিগ্রেশনটাকে লিখবে ইন্টিগ্রেশন ফর্মে, তার সাথে কমপ্লেক্স কনজুগেট হয়ে আসে। তাহলে বাঁ দিকটা যখন বাইরে আসবে সে কমপ্লেক্স কনজুগেট হয়ে আসবে। সেখানে প্রথমটা দেখো এফ এ এফ হলো, এবার এফ এ সি জি যখন করছো এইখানে সি পার্টটা কিন্তু কনস্ট্যান্ট, সি পার্টটা কিন্তু কেট পার্ট থেকে আসতে সে এমনি এমনি গেলো। আর যখন তোমরা সিজি এফ টাকে করছো তুমি, এই সিটা হচ্ছে ব্রাপার থেকে আসছে মানে কমপ্লেক্স কনজুগেট হয়ে আসবে। আর তারপরে সিজি আর এই সিজি যখন তোমার আসছে একটা সি স্টার একটা সি হয়ে গেল, এইটা। আর ডান দিকটা কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে তোমার এফ এফ একটা পার্ট, তারপর এইটার সঙ্গে এই পার্টটাকে করলে প্লাস সি এফ জি একটা পার্ট, প্লাস এটার সঙ্গে এটা করলে সি স্টার এজি এফ একটা পার্ট,
প্লাস সি স্টার সি এ জি জি একটা পার্ট, এটা। আর এবারে দেখো যে ক্লিয়ারলি যেহেতু এটা হার্মিশিয়ান, তাহলে এফ এজি ইকুয়াল টু এফ এফ হবে, আর জি এজি ইকুয়াল টু এজি জি হবে। মানে এই যে যেমন ডেফিনেশনটা দেখো না, একটা ফাংশন যদি থাকে তাহলে সাই এসআই ইকুয়াল টু এসআই সাই, যেখানে সাই তো আরবিট্রারি, তার মানে এফ এজি ইকুয়াল টু এফ এফ আর জি এজি ইকুয়াল টু এজি জি, এই দুটো হবে। দেন তুমি কি লিখতে পারছো? দেন ইউ ক্যান রাইট, দেখো এই যে এফ এফটা আর এফ এফটা কেটে চলে গেল, সিস্টার সি জি এজিটা সিস্টার সি এজিজি কেটে চলে গেল, তাহলে পড়ে থাকছে কত? সি এফ এজি প্লাস সিস্টার জি এফ ইকুয়াল টু সি এফ জি প্লাস সিস্টার এজি এফ, এটা হলো। আচ্ছা এবারে তুমি দেখো এখান থেকে, এক সেকেন্ড ধরো তো একটুখানি, কে ফোন করে দেখি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, যে পড়াবো পড়াবো, ঠিক আছে। হ্যাঁ দেখো যে তোমার এবারে এই সি তো আরবিট্রারি কনস্ট্যান্ট, এবার আমি বললাম যে লেট সি ইকুয়াল টু তুমি একবার 1 লেখো, তখন কি দাঁড়াবে? দেন তুমি এই একটা ইকুয়েশনটা পেলে, এফ এজি প্লাস জি এফ ইকুয়াল টু এফ জি প্লাস এজিএফ, এটা ধর একটা ইকুয়েশন ছিল। আর এবারে সি সমান তুমি ধরো আই বলো, তখন কি তোমার দাঁড়াবে? আই ইন্টু এফ এজি, এইটা সি স্টার করলে তোমার আই স্টার মানে মাইনাস আই জি এফ ইকুয়াল টু আই এফ জি হলো, এটা মাইনাস আই এজি এফ হলো। আইটা সব দিক থেকে বাদ দিয়ে দাও, কারণ যেহেতু কনস্ট্যান্টটা আরবিট্রারি কনস্ট্যান্ট, তোমার ইচ্ছা হলে যা খুশি তুমি ধরতে পারো, একবার 1 ধরলে একবার আই ধরলে, তো এখান থেকে আইটাকে যদি বাদ দিয়ে দাও তাহলে পড়ে থাকছে কত? এফ এজি মাইনাস জি এফ ইকুয়াল টু এফ জি মাইনাস এজি এফ, এটা ধরো তোমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর ইকুয়েশন এটা, 2 নম্বর ইকুয়েশন এটা। তাহলে এই দুটো ইকুয়েশনকে তুমি যোগ করো, তাহলে কি দাঁড়াবে? দেখো এই যে এই প্লাস মাইনাস টার্মগুলো কেটে চলে যাবে, তাহলে ফর্ম ইকুয়েশন 1 এন্ড 2 তুমি কি পাচ্ছ? ইকুয়েশন 1 এন্ড 2 প্রথমে যোগ করে নাও, যোগ করে নিলে এই এই বাঁ দিকে সেকেন্ড টার্মটা আর ডান দিকে সেকেন্ড টার্মটা তোমার কেটে গেল, তাহলে পড়ে রইল কত? এফ, সরি, পড়ে থাকছে কত? এফ এজি ইকুয়াল টু এফ জি হলো, অ্যান্ড যদি তুমি যোগ না করে বিয়োগ করতে তাহলে কি হবে? এই প্রথম টার্মটা কেটে যাচ্ছে, তারপরের টার্মটা পড়ে থাকছে, সেটা কত? জি এফ ইকুয়াল টু এজি এফ হচ্ছে। দেখো এইটা হচ্ছে তোমার অল্টারনেটিভ ক্রাইটেরিয়া for an operator A to be Hermitian. For an operator A to be Hermitian. দেখো এই যে এই যে এই যে এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা তুমি কিন্তু পৌঁছে গেলে, মানে আলাদা ফাংশন হলে কেমন করে লিখতে হবে তুমি সেই জায়গায় চলে এলে। তাহলে মানে আমার আগের অ্যাপ্রোচটা ছিল প্রথমে তুমি আরবিট্রারি ফাংশন এফ আর জি দিয়ে বলেছিলে, স্পেশাল কেসে এফ ইকুয়াল টু জি ইকুয়াল টু সাই বলে তুমি জাস্ট দুটো অন্য কন্ডিশনটা পেয়ে গেলে, মানে পস্টুলেট 4 থেকে যেটা পাওয়া যায়। এখানে আমি অন্যরকম করে করলাম, যে প্রথমে আমি পস্টুলেট 4 থেকে দুদিকে একই ফাংশন হলে তাহলে হারমিশন অপারেটর হওয়ার কন্ডিশনটাকে বললাম, যে একটা অপারেটর হারমিশন হবে যদি সাই এসআই ইকুয়াল টু এসআই সাই হয়। এবং সেইখান থেকে তুমি যেটা দেখালে যে দুটো ফাংশন সেম না হয়, যদি ডিফারেন্ট ফাংশনও হতো, তাহলেও কিন্তু তুমি একই রকম ভাবে হারমিশন অপারেটরটাকে ডিফাইন করতে পারতে।
ঠিক আছে? তার মানে আল্টিমেটলি যে অ্যাপ্রোচ দুটো বলা হচ্ছে, এই অ্যাপ্রোচ দুটো কিন্তু একই। হ্যাঁ? যেকোনো একরকম ভাবেই তুমি পুরো ব্যাপারটাকে ভাবতে পারো। ঠিক আছে? বোঝা গেল? ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক। হুম, হুম। এটা। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এই বিভিন্ন রকম ভাবে হারমিশন অপারেটরকে জাস্ট ডিফাইন করলাম। হ্যাঁ? বিভিন্ন রকম ভাবে হারমিশন অপারেটরকে জাস্ট আমি ডিফাইন করেছি। এবারে আমি নেক্সট যে কাজটাকে করব হারমিশন অপারেটর বেশ কিছু মানে এই রিলেটেড আরকি, মানে হারমিশন অপারেটরটাকে একটা মানে অপারেটরটাকে একটা ম্যাট্রিক্স ধরে নিয়ে সেখান থেকে আমি কতকগুলো প্রপার্টিজ, যেগুলো সবটাই হারমিশন অপারেটরের সঙ্গে অ্যাসোসিয়েটেড আরকি, সেই প্রপার্টি গুলোকে এবারে জাস্ট দেখতে চাই। হুম, তাহলে নেক্সট হচ্ছে আমরা যেটা করব সাম প্রপার্টিজ properties related to Hermitian operator. Some properties related to Hermitian operator. ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখো যে বাই ডেফিনেশন এ তার হারমিশন কনজুগেট সেটা কিন্তু এ হবে। এটা প্রমাণ করার দরকার নেই, এটা ডেফিনেশন থেকে এটা সত্যি। কেন দেখো, ধরো এ এইটা যদি তুমি এটাকে একটা ম্যাট্রিক্সের মতো করে ভাবো, তাহলে যদি তোমার এ বি সি ডি হয়, তাহলে এ তার হারমিশন কনজুগেটটা কি লিখবে তুমি? রো কলাম ইন্টারচেঞ্জ হবে, এ সি বি ডি প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট হয়ে গেল। তাহলে এবারে এর হারমিশন কনজুগেট তার হারমিশন কনজুগেট করলে কি হবে? আবার রো কলাম ইন্টারচেঞ্জ হয়ে যাওয়া মানে হচ্ছে এ বি সি ডি, আর কমপ্লেক্স কনজুগেট সেটা বেসিক্যালি আগেরটাই ফিরে আসবে। দেখো এইটা তোমার এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, এই জন্য এটা আলাদা করে প্রমাণ করার দরকার নেই। বাই ডেফিনেশনই হচ্ছে এর হারমিশন কনজুগেট তোমার জাস্ট এ হয়ে যায়। আচ্ছা, ২ নম্বর তুমি যেটা দেখাতে পারবে যে দুটো অপারেটর যদি এ আর বি হয়, এই পুরোটার হারমিশন কনজুগেট হচ্ছে এ বি পুরোটার হারমিশন কনজুগেট হচ্ছে বি হারমিশন কনজুগেট এ হারমিশন কনজুগেট হয়। আচ্ছা, এটা দেখানোর জন্য তুমি কি করবে? ধরো তুমি জাস্ট দুটো ফাংশন ধরলে, একটা এফ আর একটা জি ধরো। এফ এ এফ এ বি জি এইটা। আচ্ছা, এইটা খেয়াল করো, এইটা হচ্ছে তোমার জাস্ট যখন তোমার মানে একদম বাই ডেফিনেশন অনুযায়ী কি হয় না, এই কেস পার্ট থেকে ব্রা পার্টে এলে সে বেসিক্যালি হারমিশন কনজুগেট হয়ে আসে। এটা হারমিশন কনজুগেট এফ আর জি, এটা সবসময় বাই ডেফিনেশন এইটা। তো এটা তুমি ১ নম্বর ইকুয়েশন বললে। আচ্ছা, আবার খেয়াল করে দেখো এগেন, তুমি এইটাকে আরেকটু এক্সপ্লিসিটলি কষে দেখো তো কি হচ্ছে। তুমি প্রথমে এইটা ভাবো, এটা এ যেমন আছে আছে, বিটা জি এর উপর কাজ করে ধর একটা ফাংশন দিলে, ধরে নাও তোমার সাই এইটা, যেখানে বি জিটাকে তুমি জাস্ট সাই বলছো এইটা। আচ্ছা, এবারে এই এটা তোমার কেট পার্ট থেকে ব্রা পার্টের মধ্যে এলে সে হারমিশন কনজুগেট হয়ে আসবে এটা, এটা আমি লিখলাম। তাহলে এ তার হারমিশন কনজুগেট। আচ্ছা, তার আগে একটা কাজ করি, যে এবারে দেখো তার মানে দেখো কোন একটা বাই ডেফিনেশনই কোন একটা অপারেটর কেট পার্ট থেকে ব্রা পার্টের মধ্যে এলে হারমিশন কনজুগেট হয়ে আসে। আচ্ছা, এবারে এইটাকে তুমি একটা ফাই বলো, আর সাইটাকে ধরে নাও ওই বি আর জি যেটা ছিল সেটা তুমি রেখে দাও, মানে বের আবার লিখে ফেলো, যেখানে এ তার হারমিশন এফ এর উপর কাজ করে ধরে নাও তোমার ফাই দিয়েছে। আচ্ছা, এবারে বিটা যখন তোমার কেট পার্ট থেকে ব্রা পার্টের মধ্যে আসবে হারমিশন কনজুগেট হয়ে এলো, এটা হলো। এবারে এই বিটা হারমিশন কনজুগেট ফাইটা যেটা সেটা আবার বসিয়ে দাও, এর হারমিশন কনজুগেট এফ হলো, জি হয়ে গেল। তাহলে এটা তোমার ২ নম্বর ইকুয়েশন। ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি কি পেলে?
ইকুয়েশন 1 and 2 তুমি কি পাচ্ছ? দেখো এ বি পুরোটা হারমিশন কনজুগেট হচ্ছে বি এর হারমিশন কনজুগেট ইন্টু এর হারমিশন কনজুগেট। দেখো পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ। সিমিলারলি তুমি যেটা দেখাতে পারবে, ধরো যদি 3টে থাকতো তাহলে হারমিশন কনজুগেট হচ্ছে, তো হারমিশন কনজুগেটের গুণফল মানে প্রোডাক্টের হারমিশন কনজুগেট হচ্ছে হারমিশন কনজুগেট নিয়ে তার গুণফল, বাট ইন অপোজিট অর্ডার হবে। এবার যদি এরকম অনেক ফাংশন থাকে, অনেক অপারেটর থাকে, তাহলে A1 একটা অপারেটর, A2 একটা অপারেটর, A3 একটা অপারেটর, এইরকম করে AN-1 একটা অপারেটর, AN একটা অপারেটর, এইটা করে তার যদি হারমিশন কনজুগেট তুমি করো তাহলে এটা AN-1 ডট 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 A3 A2 A1 এরকম করে যাবে, করে প্রত্যেকটা হারমিশন কনজুগেট হয়ে যাবে। ওই একই রকম করে তুমি দেখাতে পারবে। ঠিক আছে, তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট অনেক অনেক থিওরেম প্রমাণ করার জন্য, যে তোমার প্রোডাক্টের হারমিশন কনজুগেট হচ্ছে হারমিশন কনজুগেটের প্রোডাক্ট হবে, বাট ইন অপোজিট অর্ডার। এটা আচ্ছা, নেক্সট একটা জিনিস হচ্ছে, যদি এমন হয় যে ইফ এই হারমিশিয়ান দেন একটা অপারেটর ধরো বি, যেটা হচ্ছে তোমার আই আলফা ইন্টু এ মাস্ট বি অ্যান্টি হারমিশিয়ান। এখানে আইটা হচ্ছে √(-1) and alpha is a real constant, ঠিক আছে। এটা তাহলে এ যদি হারমিশিয়ান হয় তখন বি অপারেটরটা আই আলফা এ মাস্ট বি অ্যান্টি হারমিশিয়ান, দেন আইটা হচ্ছে √(-1) আর আলফা ইজ এ রিয়েল কনস্ট্যান্ট। আচ্ছা, এটা দেখাচ্ছি দেখো। তাহলে এইটা দেখানোর জন্য কি তুমি করবে না, গিভেন এটা হারমিশিয়ান মানে এর হারমিশিয়ান কনজুগেট তোমার এ, এইটা। এবার দেখো বি যদি তোমার আই আলফা ইন্টু এ অপারেটর বলো, তাহলে বি এর যে হারমিশন কনজুগেটটা আই আলফা এ তার হারমিশন কনজুগেট, আইটা হচ্ছে মাইনাস আই হয়ে যায়, আলফাটা আলফা থাকবে, এটা এর হারমিশন কনজুগেট হলো, মাইনাস আই হলো, আলফা হলো এর হারমিশন কনজুগেট, যেহেতু এ তুমি জাস্ট লিখে ফেললে, তাহলে সেটা পরিষ্কার বি হয়ে গেল। কারণ পরিষ্কার বুঝতে পারছো যে এটা ইমপ্লাই করছে যে বি ইজ অ্যান্টি হারমিশন। তাহলে একটা অপারেটর অ্যান্টি হারমিশন হলে কি হয়, তার হারমিশন কনজুগেট মাইনাস অফ সেটা হয়, এটা তুমি সেটাই পেলে, বিটা হচ্ছে অ্যান্টি হারমিশন হয়ে যায়। আচ্ছা, এবারে উল্টোটাও সত্যি, এটা তুমি বাড়িতে কোষে দেখে নেবে, যে যদি এমন হয় যে ইফ এইজ অ্যান্টি হারমিশিয়ান দেন বি একটা অপারেটর যেটা বেসিক্যালি আই আলফা এ মাস্ট বি হারমিশিয়ান। খুব সহজেই তুমি দেখাতে পারবে। দেখো এখানে এটা কিন্তু অ্যান্টি হারমিশিয়ান বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে মাইনাস অফ এ তুমি লিখতে পারছো। তাহলে এবারে যেভাবে এগোচ্ছে তোমার এর হারমিশন কনজুগেট মাইনাস এ করে দিলেই সেটা আই আলফা এ হয়ে যাবে, সেটা বি এর সঙ্গে সমান হয়ে যাবে, তো বি একটা হারমিশন হয়ে যাবে। তো এটা তুমি একটুখানি বাড়িতে কোষে দেখে নেবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইফ এ অ্যান্ড বি আর হারমিশিয়ান, দেন এদের গুণফলটা এ বি উইল বি হারমিশিয়ান ইফ এ অ্যান্ড বি আর হারমিশিয়ান, দেন এ বি গুণফলটা উইল বি হারমিশিয়ান ইফ এ বি ইকুয়াল টু বি এ অর এ বি কমিউটেটরটা ইকুয়াল টু 0। তাহলে যদি এ হারমিশিয়ান হয় বি হারমিশিয়ান হয়, তাহলে তাদের গুণফলটা হারমিশিয়ান হবে যদি এ বি হচ্ছে কমিউট করে। ঠিক আছে। আচ্ছা, এটা তুমি কি করে দেখাবে? দেখো যেটা বলে দেওয়া আছে, এটা হারমিশিয়ান মানে এর হারমিশিয়ান কনজুগেট হচ্ছে এ, বিটা হারমিশিয়ান মানে বি এর হারমিশিয়ান কনজুগেট হচ্ছে তোমার বি, এটা। তাহলে এবারে তুমি এক কাজ করো, এ বিটাকে নাও
পুরোটা হারমিশিয়ান কনজুগেটটাকে করো। এবি হারমিশিয়ান কনজুগেট বাই ডেফিনেশন কি বি এর হারমিশিয়ান কনজুগেট ইনটু এ এর হারমিশিয়ান কনজুগেট। আর এ আর বি এর যেহেতু হারমিশিয়ান, বি এর হারমিশিয়ান কনজুগেট তোমার বি হলো, এ এর হারমিশিয়ান কনজুগেট এ হলো। এইটা এটা তার 1 নম্বর ইকুয়েশন। এবারে কথাটা হচ্ছে যে যে এবি এইটা উইল বি হারমিশিয়ান ইফ কি হয় না এই এর গুণফলের যে হারমিশিয়ান কনজুগেটটা সেটা এবির সঙ্গে তোমার সমান হতে হবে। এইটা তাহলে দেখো তুমি অ্যাকচুয়ালি পাচ্ছ এবির হারমিশিয়ান কনজুগেটটা বি এ, কিন্তু এবি হারমিশিয়ান হতে গেলে এবি হারমিশিয়ান হতে এবি হতে হবে। তাহলে দেন ক্লিয়ারলি কি হয়ে যাচ্ছে, এবি হ্যাজ টু বি ইকুয়াল টু বি এ, এইটা অর এবি মাইনাস বি এ ইকুয়াল টু 0, আর এবি মাইনাস বি এটাকে বলা হচ্ছে তোমার এবি কমিউটেটর, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে এ যদি হারমিশিয়ান হয়, বি যদি হারমিশিয়ান হয়, তাহলে তার গুণফলটা হারমিশিয়ান হবে তখনই যখন তারা কমিউট করবে। আচ্ছা, 6 নম্বর একটা প্রবলেম খুব পড়ে যে ইফ এ এন্ড বি আর হারমিশিয়ান দেন এবি যে কমিউটেটরটা এইটা মাস্ট বি অ্যান্টি হারমিশিয়ান। এ আর বি যদি হারমিশিয়ান হয় তখন এবি কমিউটেটরটা অ্যান্টি হারমিশিয়ান হবে। আর এটা তুমি কি করে প্রমাণ করবে? গিভেন এ হারমিশিয়ান বলে এর হারমিশিয়ান কনজুগেট ইকুয়াল টু এ, বি হারমিশিয়ান বলে বি এর হারমিশিয়ান কনজুগেট ইকুয়াল টু বি। এবারে এবি কমিউটেটরটা হারমিশিয়ান না অ্যান্টি হারমিশিয়ান দেখানোর জন্য তুমি কি করছো না এই কমিউটেটরটা হারমিশিয়ান কনজুগেট তুমি নিলে। এবার এইটাই যদি সেটাই হয় মানে এবি কমিউটেটরই হয় তাহলে সেখান থেকে তুমি বুঝলে ওটা হারমিশিয়ান, আর যদি মাইনাস অফ সেটা হয় সেটা হচ্ছে অ্যান্টি হারমিশিয়ান। তাহলে এবি হারমিশিয়ান কনজুগেট এটা কি হলো দেখো, এবি মাইনাস বি এ কমিউটেটরটা ভাঙলে তুমি হারমিশিয়ান কনজুগেট, তাহলে এটা কি দাঁড়াচ্ছে এবি তার হারমিশিয়ান কনজুগেট মাইনাস বি এ তার হারমিশিয়ান কনজুগেট, এবি হারমিশিয়ান কনজুগেট মানে বি এ হারমিশিয়ান কনজুগেট ইনটু এ হারমিশিয়ান কনজুগেট মাইনাস এটা এ হারমিশিয়ান কনজুগেট ইনটু বি হারমিশিয়ান কনজুগেট। তাহলে এবারে এ আর বি হারমিশিয়ান পরে এটা বি এ হলো মাইনাস এটা এ বি হলো, এইটা মাইনাস কমন নিয়ে নাও, পড়ে থাকছে কত মাইনাস এ বি মাইনাস বি এ, তার কি হলো মাইনাস অফ এবি কমিউটেটর, এইটা হয়ে গেল। তার মানে ক্লিয়ারলি এবি কমিউটেটর ইজ অ্যান্টি হারমিশিয়ান। দেখো এবিটা তোমার অ্যান্টি হারমিশিয়ান হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, এবারে নেক্সট হচ্ছে যদি এমন হতো যে ইফ এ এন্ড বি আর হারমিশিয়ান দেন এই এবি অ্যান্টি কমিউটেটরটা এইটা মাস্ট বি হারমিশিয়ান। এই তুমি কেমন করে প্রমাণ করবে? গিভেন দেখো এ যেহেতু হারমিশিয়ান এর হারমিশিয়ান কনজুগেট এ, বি যেহেতু হারমিশিয়ান বি এর হারমিশিয়ান কনজুগেট তোমার বি। এবারে দেখো এবি অ্যান্টি কমিউটেটরটা আমি জাস্ট সেকেন্ড প্যাকেট দিয়ে দেখাচ্ছি। এইটা এবি অ্যান্টি কমিউটেটর মানে হচ্ছে এবি প্লাস বিএ পুরোটা হারমিশিয়ান কনজুগেট। তার মানে কি হলো এবি তার হারমিশিয়ান কনজুগেট প্লাস বিএ তার হারমিশিয়ান কনজুগেট। এবি হারমিশিয়ান কনজুগেট মানে বি এর হারমিশিয়ান কনজুগেট ইনটু এর হারমিশিয়ান কনজুগেট প্লাস এইটা মানে এর হারমিশিয়ান কনজুগেট বি এর হারমিশিয়ান কনজুগেট। আচ্ছা, এইটা হয়ে গেল কত বিএ, এটা হয়ে গেল কত এবি। দেখো আবার এবি প্লাস বিএ হয়ে যাচ্ছে, এবি প্লাস বিএ হয়ে যাচ্ছে, তার মানে এটা আবার এবি অ্যান্টি কমিউটেটর হয়ে গেল এটা। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে। তার মানে কি হলো এটা মানে ক্লিয়ারলি এবি এইটা ক্লিয়ারলি এইটা ইজ হারমিশিয়ান। ঠিক আছে, এটা পরিষ্কার দেখতে পেলে এটা হারমিশিয়ান হচ্ছে।
আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে কোন একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর সে তো হারমিশন বা অ্যান্টি মানে সরি কোয়ান্টাম মেকানিক্যাল বললে ভুল হবে, যে কোনো অপারেটর সবাই তো কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল নয়, অর্থাৎ সবাইকে তুমি মানে হারমিশন অপারেটর হতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। যেমন একটা ফাংশন সবসময় ইভেন না হলে অড হবে সেরকম নয়, ইভেন অডের কম্বিনেশনও হতে পারে। ঠিক একই সিচুয়েশনে হচ্ছে কোন একটা পার্টিকুলার অপারেটর সে হারমিশন বা অ্যান্টি হারমিশন হতেই হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু কথা যেটা হচ্ছে যে কোন একটা অপারেটরকে তুমি সেটা সবসময় একটা হারমিশন এবং অ্যান্টি হারমিশন অপারেটর লিনিয়ার কম্বিনেশন ফর্মে তুমি লিখতে পারবে। মানে এনি অপারেটর ক্যান always be expressed as a linear combination of a Hermitian operator and anti-Hermitian operator. Any operator can always be expressed as a linear combination of a Hermitian operator and an anti-Hermitian operator. And জুড়ে দিই an anti-Hermitian operator. ঠিক আছে? এটা আচ্ছা, এটা দেখানোর জন্য কি করবে তুমি? তো আমি বললাম যে লেট এ যে অপারেটরটাকে তুমি জাস্ট এ প্লাস এর হারমিশন কনজুগেট বাই 2 প্লাস এ মাইনাস এর হারমিশন কনজুগেট বাই 2 তুমি এইরকম ভাবে ধরো লিখলে। মানে পরিষ্কার এ হারমিশন কনজুগেট যেটা আমি এখানে যোগ করেছি এখানে সেটা বিয়োগ করেছি করে সেটা ক্যান্সেল আউট হয়ে গেছে। আচ্ছা, এইটাকে তুমি এক কাজ করো, এটাকে বি বলো, এটাকে তুমি সি বলো। এবার দেখো বি যে অপারেটরটা সেটা কি, এ প্লাস এর হারমিশন কনজুগেট পুরোটার হারমিশন কনজুগেট, তাহলে সেটা কি হলো না এর হারমিশন কনজুগেট প্লাস হারমিশন কনজুগেট সেটা এ ইটসেলফ হয়ে যাচ্ছে। দেখো সেটা তোমার বি এর সঙ্গে সমান হচ্ছে। হ্যাঁ, মানে বি এর হারমিশন কনজুগেটটা তোমার বি এর সঙ্গে সমান হচ্ছে, ইমপ্লাই করছে বি ইজ হারমিশিয়ান। এটা আচ্ছা, এবারে সি অপারেটর তার কিন্তু হারমিশন কনজুগেট নাও, এ মাইনাস এর হারমিশন কনজুগেট পুরোটা হারমিশন কনজুগেট, এর হারমিশন কনজুগেট মাইনাস এ হলো ও বাই 2টাকে লেখা হয়নি বাই 2 বাই 2। আচ্ছা, এখানে বাই 2 একটা থাকবে, বাই 2 একটা থাকবে, এটা এটা তাহলে এটা কত হচ্ছে মাইনাস অফ এ মাইনাস এর হারমিশন কনজুগেট বাই 2 হলো, আচ্ছা মাইনাস সি হলো, এটা ইমপ্লাই করলো সি অ্যান্টি হারমিশন। তার মানে পরিষ্কার দেখো যে কোনো একটা অপারেটরকে একটা হারমিশন এবং একটা অ্যান্টি হারমিশন অপারেটর লিনিয়ার কম্বিনেশন ফর্মে তুমি লিখতে পারবে। এনি অপারেটর ক্যান অলওয়েজ বি এক্সপ্রেসড এজ এ লিনিয়ার কম্বিনেশন অফ হারমিশন অপারেটর অ্যান্ড অ্যান অ্যান্টি হারমিশন অপারেটর। এটা আর এবারে যদি তুমি এই কোন একটা অপারেটরের সাথে যদি কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু তুমি জাস্ট যোগ বা বিয়োগ করে দাও তাহলে সেটাও একটা হারমিশন থাকে। ধরো আমি এরকম একটা বললাম, যদি এমন হতো যে ইফ এই হারমিশিয়ান দেন এই অপারেটরটা যেটা তুমি জাস্ট এইভাবে লিখছো যে মানে বা অন্যভাবে বলতে গেলে ধরো কোন একটা অপারেটর ধরো আলফা, আলফা যেটা এ অপারেটরের সঙ্গে একটা কনস্ট্যান্ট ভ্যালু মানে এ অ্যাভারেজ একটা হচ্ছে রিয়েল নাম্বার আর কি, সেইটা এটা কিন্তু হারমিশন আর যেটা এইটা ইজ এগেন হারমিশিয়ান। এটা দেখানোর জন্য তুমি কি করবে, তাহলে যেটা দেওয়া আছে দেখো গিভেন এ যেহেতু হারমিশিয়ান তাহলে এর হারমিশন কনজুগেট এ ইটসেলফ। এবারে আলফাটা যদি তোমার এ মাইনাস এ অপারেটর হয় তাহলে আলফা তার হারমিশন কনজুগেট কি হলো না এ মাইনাস এ অ্যাভারেজ তার হারমিশন কনজুগেট। তাহলে সেটা কি দাঁড়াচ্ছে দেখো এর হারমিশন কনজুগেট মাইনাস এ তার হারমিশন কনজুগেট। আর এর হারমিশন কনজুগেট এ ইটসেলফ। এবারে কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবল যদি হতো, মানে এটা যেখানে একটা বলে নেওয়া ভালো যেখানে এ ইজ এ ক্লাসিক্যাল অবজারভেবল, এটা যে ক্লাসিক্যাল অবজারভেবল আর এই থার্ড ব্র্যাকেট মানে এই যেটা অ্যাঙ্গেলের মধ্যে এ সেটা হচ্ছে তার অ্যাভারেজ ভ্যালু। তাহলে অ্যাভারেজ ভ্যালু সবসময় রিয়েল হয়, এর হারমিশন কনজুগেট হচ্ছে এ ইটসেলফ হয়ে গেল।
তোমরা দেখো সেটা আলফার সঙ্গে সমান হলো, তখন পরিষ্কার আলফা ইজ হারমিশিয়ান হয়ে গেল। তার মানে দেখো তুমি জাস্ট মানে খুব ইজিলি মানে ইজিলি মানে আমি বেসিক্যালি এগুলো পরে কাজে লাগাবো মানে বিভিন্ন সময়ের ক্ষেত্রে। এই যেমন লাস্টেরটা আমি অ্যাকচুয়ালি কাজে লাগাচ্ছি সোয়ার ইনইকুয়ালিটি থেকে যখন জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আমি প্রমাণ করব তখন এটাকে দেখাবো এসবগুলো আছে। তার মানে আমি এই হারমিশন অপারেটরের জাস্ট কতগুলো প্রপার্টি তোমাকে আমি এখানে বলে দিলাম। ঠিক আছে, হারমিশন অপারেটরের জাস্ট কতগুলো প্রপার্টি আমি এখানে জাস্ট উল্লেখ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো আমি হারমিশন অপারেটরকে ডিফাইন করেছি, তার কতগুলো প্রপার্টিজ বলেছি। এবার নেক্সট যে কাজটা আমরা করব সেটা হচ্ছে থিওরেমস অফ হারমিশন অপারেটর। আচ্ছা এক কাজ করি, থিওরেমসটা তো তিনটে থিওরেম সবটা প্রমাণ করা যাবে না আজকে, তা তার আগে আমি জাস্ট তোমাকে কতগুলো জিনিস বলি। ধরো ধরো আমি তোমাকে কতগুলো প্রবলেম হিসেবে বলছি, প্রবলেম হিসেবে দেখাচ্ছি যে so that ddx is an অ্যান্টি হারমিশন অপারেটর। এটা তোমাকে দেখাতে বলা হলো। দেখানোর জন্য তুমি কি করবে না, একটা আরবিট্রারি ফাংশন সাই ধরে নিলে, এই ddx অপারেটরটা বলে সাই, এটা তুমি স্টার্ট করলে এটা তোমাকে দিনের শেষে কি হতে হবে, এটা তোমার দিনের শেষে তোমাকে দেখাতে হবে ddx সাই সাই হবে। এইটা যদি হয় তাহলে তুমি বলবে যে তাহলে দেন তুমি বলবে দেন সরি এটা মাইনাস হবে, দেন তুমি বলবে যে ddx ইজ অ্যান অ্যান্টি হারমিশন অপারেটর। তাহলে এটা দেখানোর জন্য দেখো এইটা অ্যাকচুয়ালি কি ইন্টিগ্রাল ওভার অল স্পেস, মানে ধরে নাও তোমার এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্টার ডি সাই ডিএক্স ইন্টু ডিএক্স। এটা ইন্টিগ্রেশন বাই পার্টস করছি, তাহলে কি হচ্ছে না প্রথমটা কিন্তু দ্বিতীয়টা ইন্টিগ্রেশন, লিমিটটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মাইনাস প্রথমটা ডেরিভেটিভ কিন্তু দ্বিতীয়টা ইন্টিগ্রেশন ইন্টু পুরোটার ইন্টিগ্রেশন, এইটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আচ্ছা এবারে ফর এ নর্মালাইজ ফাংশন বা নর্মালাইজেবল ফাংশন, এই সাই স্টার সাই তার ভ্যালুটা প্লাস ইনফিনিটি তো জিরো মাইনাস ইনফিনিটি জিরো, মানে এটা তোমার জিরো হয়ে যায়। তাহলে এটা বাদ চলে গেল, তাহলে পড়ে রইল কত মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ডি সাই স্টার বাই ডিএক্স সাই থিটা হয়ে গেল এটা এটা। আচ্ছা তার মানে এটা কি দাঁড়াচ্ছে দেখো, এটা তুমি লেখো মাইনাস ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ডি সাই ডিএক্স এই পুরোটার কমপ্লেক্স কনজুগেট সাই ডিটা হয়ে যাচ্ছে। এবারে এইটা তার মানে এই যে পার্টটা যেহেতু তোমার কমপ্লেক্স কনজুগেট ফর্মে আছে সে বেসিক্যালি ব্রা পার্টের মধ্যে থাকবে, আর এটা কেট পার্টের মধ্যে থাকবে। এটা হয়ে গেল তোমার পরিষ্কার দেখো এটা হচ্ছে অ্যান্টি হারমিশন হয়ে গেল, তোমার ডিডিএক্স হচ্ছে এটা অ্যান্টি হারমিশন অপারেটর এটা। আচ্ছা তুমি এইখান থেকে একটা জিনিস দেখাও, দুটো জিনিস, তাহলে এখান থেকে দেখাও যে হেন্স শো দ্যাট পিএক্স অপারেটর যেটা মাইনাস আইএইচ কস ডিডিএক্স ইজ এ হারমিশন অপারেটর। দেখো তুমি এমনিতে যে পিএক্স অপারেটর হারমিশন অপারেটর কেমন করে দেখাতে হয় তুমি দেখিয়েছিলে আগে, কিন্তু এইখান থেকে তুমি কিভাবে করে ফেলতে পারছো দেখো, যে যেহেতু তোমার বলা থাকছে যে ডিডিএক্সটা হচ্ছে অ্যান্টি হারমিশিয়ান, তা ডিডিএক্সটা অ্যান্টি হারমিশিয়ান হলে কি হবে, ডিডিএক্স এর হারমিশন কনজুগেট মাইনাস অফ ডিডিএক্স হয়ে গেল। তো এবার খেয়াল করে দেখো যে পিএক্স যেটা সেটা যেহেতু মাইনাস আইএইচ কস ডিডিএক্স, তাহলে পিএক্স এর হারমিশন কনজুগেট তুমি কি লিখতে পারছো মাইনাস আইএইচ কস ডিডিএক্স তার হারমিশন কনজুগেট, আর মাইনাস আইএইচ কস প্লাস আইএইচ কস হয়ে গেল। এটা হ্যাঁ স্যার আই তো মাইনাস আই হবে। হ্যাঁ বলো। হ্যাঁ আইটা মাইনাস আই। হ্যাঁ সেটাই তো। তাহলে এবারে এটা তো অলরেডি মানে পিএক্স যখন করছে এটা তো অলরেডি মাইনাস ছিল, তো মাইনাসটা প্লাস হয়ে গেল তাই না। আবার ডিএক্স এর জন্য মাইনাস। হ্যাঁ এক সেকেন্ড
হ্যাঁ, সেটাই তো বলছি। তাহলে মাইনাস ddx হয়ে গেল, আরেকটা মাইনাস হলো। এই দেখো এটা আচ্ছা মাইনাস আইটা প্লাস আই হয়ে গিয়েছিল। h cos যেমন আছে রয়ে গেল, আর ddx এর হারমিশন হচ্ছে মাইনাস ddx হয়ে গেল। দেখো এটা তোমার কি হয়ে গেল? px এর সঙ্গে সমান হয়ে গেল এইটা। ক্লিয়ারলি px ইজ এ হারমিশন অপারেটর। তাহলে আমি ওই ddx টা অ্যান্টি হারমিশন, সেটাকে কাজে লাগিয়ে দেখালাম যে px টা তোমার হারমিশন হচ্ছে। আর এইটাও তুমি বলতে পারো, আর এই যে থিওরেমটাকে করিয়েছিলাম সেখান থেকেও তুমি ভাবতে পারো, দেখো যদি এটা অ্যান্টি হারমিশন হয়ে যায় তাহলে এর সঙ্গে করে একটা আই গুণ হয়ে গেলে সেটা হারমিশন হয়ে যায়। এখানে সেই কাজটাই হয়েছে অ্যাকচুয়ালি। তোমার এখানে ddx টা হচ্ছে তোমার অ্যান্টি হারমিশন, তার সঙ্গে px যখন করছে একটা আই গুণ হয়ে গেছে, h cos টা একটা স্কেলার নাম্বার, এটা তোমার হারমিশন হয়ে গেল। তুমি এরকম ভাবে দেখাতে পারবে। আচ্ছা তারপরে তুমি দেখাবে যে শো দ্যাট, ওই একই রকম করে শো দ্যাট d2/dx স্কয়ার ইজ হারমিশন। এটা ddx টা অ্যান্টি হারমিশন, কিন্তু d2/dx স্কয়ার হচ্ছে হারমিশন। এইরকম করে তুমি দেখাতে পারবে সো দ্যাট যদি তোমার dn/dx⁴n পুরোটা হারমিশন কনজুগেট নাও, তাহলে ওয়ানটা এনটা যখন তোমার ইভেন, তখন একটা মাইনাস চলে আসবে, আর যখন এনটা হচ্ছে অড, এনটা যখন অড তখন সেটা মাইনাস চলে আসবে, আর এনটা যখন ইভেন তখন সেটাই চলে আসবে। তার মানে ddx, d3/dx³ d5/dx⁵ তারা সব অ্যান্টি হারমিশন, কিন্তু d2/dx², d4/dx⁴ তারা সব হারমিশন। সেটা তুমি দেখাতে পারবে। এটা আচ্ছা, তার সঙ্গে তোমাকে আর কয়েকটা কাজ দিয়ে দিচ্ছি আমি, শো দ্যাট একটা অপারেটর xpx অপারেটর, যেটা বেসিক্যালি মাইনাস ih cos x ddx, এইটা ইজ নট হারমিশিয়ান। এইটা আর একই রকম করে আরেকটা তোমাকে দেখাতে বলতে পারি, শো দ্যাট pxx অপারেটর, যেটা বেসিক্যালি মাইনাস ih cos ddx ইন্টু x ইজ নট হারমিশিয়ান। এটা তোমাকে দেখাতে বলছি, এবং এখান থেকে দেখাতে বলছি যে হেন শো দ্যাট xpx প্লাস px(x/2) তার যে করসপন্ডিং অপারেটরটা, যেটা বেসিক্যালি মাইনাস ih cos/2 x del del x প্লাস del del x ইজ হারমিশিয়ান। এটা তুমি দেখাতে পারবে। ঠিক আছে। আচ্ছা, শো দ্যাট ইন 1D হ্যামিল্টনিয়ান অপারেটর, যেটা মাইনাস h cos² m d2/dx² প্লাস vx, এইটা ইজ হারমিশিয়ান। তাহলে জাস্ট আমি কতগুলো সহজ জিনিস তোমাকে জাস্ট বাড়িতে করতে দিচ্ছি। ঠিক আছে। তাহলে আজকে আমরা বেসিক্যালি এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাসে আমাদের যে কাজটা করার দরকার সেটা হচ্ছে যে, মানে নেক্সট ক্লাসে মোর অ্যাবাউট হারমিশন অপারেটর। হারমিশন অপারেটর একটার কাছে করা যাবে না, মোর অ্যাবাউট হারমিশন অপারেটর। সেইখানে আমি মূলত যে কাজটাকে করব সেটা হচ্ছে তোমার কি বলবো, এটা তোমার ধর থিওরেমস গুলোকে করে নেব, থিওরেমস অফ হারমিশন অপারেটর। এটা হারমিশন অপারেটর থিওরেমস গুলোকে করতে হবে। আচ্ছা, সেইখান থেকে আরেকটা জিনিস খুব দরকার, গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক, যেটা সেই দুটো পার্টে আমরা মূলত পরের দিনে মানে কি বলবো কনসেন্ট্রেট করবো আর কি। এই দুটো জিনিস আমাদের নেক্সট ক্লাসে মূলত কনসেন্ট্রেট করার কথা। সেইখান থেকে আমরা নেক্সট মানে হারমিশন অপারেটরটা হয়ে যাওয়া, মানে হারমিশন অপারেটরটা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা খুব কুইকলি একটুখানি কমিউটেশন রিলেশনস গুলোকে পড়ে নেব। কতটুকু সময় পাই, মানে এই থিওরেমস অফ হারমিশন অপারেটর এবং গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক, সেটা খুব একটা বেশি সময় লাগবে না। ওইটা আলোচনা করার পরে কতটা সময় থাকছে সেই মতো করে
আমরা কমিউটেশন রিলেশন যেটা সেই কমিউটেশন রিলেশনটাকে নিয়ে আলোচনা করে নেবো আর কমিউটেশন রিলেশন হয়ে গেলে সেইখান থেকে তোমাকে ওই শর্ট ইনইকুয়ালিটি এখন জেনারেল হাইসেনবার্গ আনসাইন্টিফিক প্রিন্সিপাল সেইটাকে আলোচনা করে নেওয়ার দরকার আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকে যতক্ষণ আমি বলতে চেয়েছিলাম। এন্ড অফ লেকচার 10 বললে, তাই তো? এন্ড অফ লেকচার 10। তাহলে বলো, আমরা ঝড়ের গতিতে হারমিশন অপারেটর এবং সেই রিলেটেড বেশ কিছু কথাবার্তা বলে ফেললাম। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইন্টারেস্টিং, তোমরা অবশ্যই ঠিক ঠিক করে পড়বে। হ্যাঁ, ঠিক করে মানে দিনের পর দিনে করবে, কিন্তু আমাদের সামনে পরীক্ষা চলে আসবে বলে আমাদের তারা মানে বেশ মানে এক একদিন অনেকটা করে পড়ে ফেলতে হবে এবং অনেক বেশি ক্লাস করে নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, তো বন্ধুদেরকে বলবে ক্লাসগুলোকে করতে। ও কিন্তু ওই মানে এক সপ্তাহ এরকম 2-3টে করে ক্লাস হয়ে গেলে কোয়ান্টাম মেকানিক্স 2 সপ্তাহ ক্লাস না করে এতটা এগিয়ে যাবে আর কিচ্ছু কিন্তু বুঝতে পারবে না। জয়দেব নিশ্চয়ই আজকে ক্লাস অনেকটাই বুঝতে পারেনি, তাই তো? জয়দেব